1980 সনে আমাদের শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ী ভারতরত্ন উনার হাত ধরে উনার সভাপতিত্বে ভারতীয় জনতা পার্টি তৈরি হয়। দুজন মাত্র সংসদ ছিল, অনেকে হাসাহাসি করত। আর আজকে এত বছর পর আপনারা দেখছেন ধীরে ধীরে ত্বরান্বিত কিভাবে হয়েছে আমাদের গ্রাম। সেই জায়গায় ভারতীয় জনতা পার্টি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে আজকে তিনবার আজকে ভারতীয় জনতা পার্টির সরকার, এনডিএ সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বন্ধুগণ, আমাদের কাছে এবার 2026-এর যে এডিসির নির্বাচন, সেই এডিসি নির্বাচন, এটাকে যদি আপনারা বলেন যে এটা একটা সামান্য নির্বাচন, এটা কিন্তু তা নয়। আপনারা কিন্তু ইতিহাস তৈরি করতে যাচ্ছেন। আমাদের ভারতীয় জনতা পার্টি এই প্রথমবার আমাদের এডিসির মধ্যে 28টা আসন, আর এই 28টা আসনের মধ্যে প্রথমবার আমরা ডাইরেক্টলি আমরা ভারতীয় জনতা পার্টির পদ্মচিহ্নে আমরা ক্যান্ডিডেট দিয়েছি। আপনারা খুশি? এইভাবে বললে হবে না, খুশি? তাহলে এবার এডিসির মধ্যে আপনারা ইতিহাস কিন্তু তৈরি করতে যাচ্ছেন। আর এই ইতিহাস এই কারণে তৈরি করতে যাচ্ছেন যেই প্রথম কোনো ন্যাশনাল পার্টি, এবং যে পার্টি প্রথমে রাষ্ট্রের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে, রাজ্যের চিন্তা করে, তারপর পার্টি, তারপর নিজের কথা। এরকম একটা পার্টি যার নেতা সর্বশ্রেষ্ঠ নেতা উনি বলছেন, मैं किसी को खाने भी नहीं दूंगा, दूसरे को भी नहीं खाने दूंगा, मैं चौकीदार हूं। এইরকম একটা পার্টি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এডিসির মধ্যে। এবং আমরা যদি মনে করি যে এখানে যারা বসে আছেন আমরা শুধু বসে আমরা খালি করব, এটা তো সম্ভব হবে না। সবাই মিলে মনে প্রাণে দিল থেকে এবার প্রতিজ্ঞা করতে হবে, এবং ত্রিপুরার যে ভবিষ্যৎ, যে ডিসিকে নিয়ে যে পলিটিক্স এত বছর ধরে হচ্ছে, তার যে ইম্প্যাক্ট আমরা সবাই জানি। যে বিধানসভায় 20টার থেকে কমিউনিস্টরা গণা শুরু করতো, 20 কনফার্ম, কমিউনিস্টরা 20 থেকে শুরু করতো, 21-22 থেকে তারা সরকার গঠন করত। আর এবার উল্টো হবে, যেখানে যায় ভারতীয় জনতা পার্টির পতাকা তলে, ভারত সব জায়গায় আমি যেখানে যাই এখানে মানুষ জয়েন করতে চাচ্ছে। আমরা সবাই জানি 2014-র আগে এমন একটা অবস্থা হয়েছিল যে এই পার্টি, এই দেশ, কোন পার্টি এই দেশকে হাতে তুলে দেশের যে সুরক্ষার দিকে নজর দেবে। আজকে এখানে এই যে 3-10 কাঞ্চনপুর ক্যান্ডিডেটের শ্রী শৈলেন্দ্রনাথ মহোদয়ের যে নির্বাচনী সমাবেশ, সেই সমাবেশে আমাদের মাঝে আমি যখন এখানে ঢুকছিলাম, যাদবলাল নাথ মহোদয় আমাদের অত্যন্ত প্রিয়ভাজন এবং জনপ্রিয় বিধায়ক, ওনার ভাষণ আমরা শুনছিলাম। এবং উনি ইনচার্জও, এই এলাকার ওনাকে ইনচার্জ বানানো হয়েছে। মাঝে মাঝে আমার সাথে ওনার টেলিফোনে কথা বলেন, এবং উনি কথা বলছিলেন কমিউনিস্টদের বিভিন্ন দুর্নীতির কথা উনি তুলে ধরলেন। এদের দুর্নীতির কথা যদি আমরা বলি শেষ করতে পারবো না। এবার যে বিধানসভা হলো, কমিউনিস্টদের যিনি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির যিনি সম্মানিত বিধায়ক আছেন এবং যিনি এলওপি লিডার অফ অপোজিশন, উনি বলছিলেন যে ভারতীয় জনতা পার্টির নাকি দুর্নীতি চারিদিকে ছড়ে গেছে। বলছে কি বলছেন যে আপনার ইনজেকশন দিতে হবে। কি ইনজেকশন দিতে হবে, তবে গিয়ে এটা ঠিক হবে। আমি বললাম, এই যে আপনি যে ভাইরাল ইনজেকশনের কথা বলছেন, আপনাদের সময়ে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে একজন ব্যক্তি শুয়ে আছে আর তার বুকের মধ্যে টাকা, দেখেছেন কিনা? তা আমি ওনাকে বললাম, আপনি যদি ওই সময় সে ভ্যাকসিনেশনটা আপনারা দিতেন
তাহলে তো আমাদের আজকে এই ভ্যাকসিনেশনটা প্রয়োজন ছিল না। উত্তর দেয়নি, চুপ করে বসে গেছেন। আর বিস্তারিত তো আমাদের যাদববাবু বলেছেন। আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার, ভারতীয় জনতা পার্টি, আমরা চাই না কোনো জায়গায় দুর্নীতির আশ্রয় হোক, কিন্তু কমিউনিস্টরা শিখিয়েছে, কংগ্রেসরা একই অবস্থা। ৩৫ বছর ওনারা রাজত্ব করেছেন এবং মাঝখানে 5 বছরের জন্য জোট আমল এসেছিল। একই কায়দায়, একই খুন, সন্ত্রাস, ধর্ষণ, অগ্নিসংযোগ, নির্বাচনোত্তর সন্ত্রাস, একই কায়দায় মানুষ একবার সুযোগ দিয়েছিল, কিন্তু মানুষ বুঝতে পারছিল না কোথায় যাবে। কমিউনিস্টদের সন্ত্রাসে, দুর্নীতিতে, চাকরির ক্ষেত্রে দুর্নীতি, সব জায়গায় আজকে তার থেকে মুক্তি চেয়েছিল, যে কারণে এই কংগ্রেসের জোট সেটা এসেছিল। কিন্তু তারা ওই যে ইনফেকশাস ডিজিজ, যেটা বললে ভ্যাকসিনেশন দিতে হবে, ইনফেকশাস ডিজিজ, এটা একটা ডিজিজের মতো 35 বছরে এইভাবেই ওনারা বলছেন যে রাজনীতি করতে হবে এবং সরকারে চেয়ারে বসতে হবে এবং ল্যাটারাল এন্ট্রি নিয়ে আমরা সবাই জানি 1977-78-এ কীভাবে কমিউনিস্টরা এসছে। এখানে এসে তারপরে লুটপাট করো, মানুষকে ভুল বুঝাও, আর মানুষের মধ্যে ডিভিশন করো। মালিকের সাথে শ্রমিকের ডিভিশন করো, বাঙালির সাথে জনজাতিদের ডিভিশন করো, মণিপুরীদের সাথে যে জনজাতিদের সাথে ডিভিশন করো, সংখ্যালঘুদের সাথে ডিভিশন করো। এই যে ডিভিশনের মাধ্যমে ওরা এতদিন ধরে সরকার চালিয়েছেন, এই জায়গার থেকে এটা একটা ইনফেকশাস ডিজিজের মতো। আজকে মানুষ কিন্তু চায় শান্তি, মানুষ চায় অন্তত ভালোভাবে বাঁচতে, মানুষ কেউ চায় না ঝগড়াঝাটি, কেউ চায় না। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন এখানে মঞ্চে আমাদের সম্মানিত ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট নর্থ ডিস্ট্রিক্টের শ্রী কাজল কুমার দাস মহোদয়। শৈলেন্দ্রবাবু, আপনি একটু দাঁড়াবেন কাইন্ডলি। শৈলেন্দ্রবাবুকে কি পরিচয় করিয়ে দেওয়ার দরকার আছে আপনাদের? তাহলে কি করবেন, আগামী 12 তারিখ সকাল সকাল এখানে যারা আছেন সবাই তো যাবেনই, আপনাদের আত্মীয় স্বজন এবং অন্যদেরকেও বলবেন, খালি এই আঙ্গুলটা দিয়ে খালি একটা টিপ দেবেন, শৈলেন্দ্রবাবুর কাছে ভোট দিলে সেটা সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে চলে যাবে। বন্ধুগণ, অত্যন্ত সজ্জন ব্যক্তি, অত্যন্ত সজ্জন ব্যক্তি, এবং এবার উনি দাঁড়াতেও চাননি, কিন্তু আমরা সবাই মিলে জোর করে বললাম, না আপনি তো ভালো কাজ করেছেন, আর কাজের মধ্যে থাকলে শরীরও ভালো থাকে, আপনার শরীরও ঠিক হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। আপনার যারা পরবর্তী যারা আছেন তো থাকবেই। কাজে আমি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আবার এখানে যারা উপস্থিত আছেন সবার কাছে আমি একটা আহ্বান রাখতে চাই যে শৈলেন্দ্রবাবুকে এই 10দা কাঞ্চনপুর কেন্দ্রে বিপুল ভোটে জয়যুক্ত করে, এইবার যেহেতু এডিসি আমরা ফর্ম করছি, আপনারা বুঝতেই পারছেন, এইরকম একটা প্রতিনিধি পাঠালে এটা কাজের কাজ হবে। একটু বসুন। আজকে উনি আমাকে, কেন ওনাকে আমি ভালো লাগে, আমার এখানে আমরা প্রায়ই উনি আমাকে বলেন যে যারা এই কাঞ্চনপুরের যে উদ্বাস্তু বাঙালি, ওনাদের কথা উনি প্রায়শ বলেন, কাগজপত্র নিয়ে আমার কাছে প্রায়শ যান। আমি বললাম যেটা ইংরেজি করে আমাকে ট্রান্সলেট করে দিন, ট্রান্সলেট না করলে আমি দিল্লিতে কথা বলতে পারবো না। শেষ পর্যন্ত ট্রান্সলেট করে দিলেন, এবং সেই ট্রান্সলেশনের কপি নিয়ে আমি আমাদের যশস্বী গৃহমন্ত্রীজির সাথে আমি কথা বলেছি, উনাকে আমি দিয়ে এসেছি, এবং আমি আশা করি যে উনি যেভাবে আমাকে বলেছেন এটারও একটা পার্মানেন্ট সলিউশন আগামী দিন হতে যাবে। কারণ আমাদের যে রিপ্রেজেন্টেটিভ এখান থেকে যাচ্ছে আমার তরফ থেকে, আর আমি একটু মিথ্যা কথাটা কম বলি, চেষ্টা করছি, আমি মিথ্যা কথা বলতে পারি না। অনেকে রাজনীতির মধ্যে বলে আর যা খুশি তাই বলো, এটাই রাজনীতি, যা বলে দাও, হবে কি হবে না, কিন্তু আমার পক্ষে একটু অসুবিধা হয়। আমি মানুষটাই এরকম, যা সত্যি তাই বলবো। আজকে আপনারা দেখেছেন যে টিএমসি তৃণমূল কংগ্রেস ওয়েস্ট বেঙ্গলে, টিএমসি আর ত্রিপুরাতে কি দেখছেন টিএমপি, ত্রিপুরা মতা পার্টি। ডিফারেন্স আছে? কোনো পার্থক্য আছে?
একই অবস্থা। কালকেও আমাদের এক মন্ত্রীকে আক্রমণ করেছে, মন্ত্রীর এক জায়গায় গিয়েছিলেন, আর আমাদের একজন ক্যান্ডিডেটকে তার মাথা ফাটিয়ে দিয়েছে, তার হেড ইঞ্জুরি হয়েছে। সমস্ত জায়গায় প্রায় আমাদের ঘোষণা যখন হলো যে আমরা 28টার থেকে 28টার মধ্যেই আমরা ভারতীয় জনতা পার্টি এবার প্রতিদ্বন্দ্বিতা করবে, তার থেকে আমার কাছে এখন কালকে নিয়ে যদি আমি দেখি প্রায় 40টা জায়গায় ফিজিক্যালি অ্যাসাল্ট, বাড়িঘরে আক্রমণ। টিএমসিও একই অবস্থা, পশ্চিমবঙ্গে একই অবস্থা। আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না থাকতো তাহলে আজকে ওয়েস্ট বেঙ্গল তৈরি হতো না বন্ধুগণ। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ওখানেও খুন, সেখানেও সন্ত্রাস, সেখানেও আপনারা প্রায়ই দেখেন যে দর্শনের মাত্রা যদি আমরা দেখি, সেখানে ইলেকশনের নির্বাচনোত্তর সন্ত্রাস, নির্বাচনের আগেও সন্ত্রাস, কিন্তু এইবার অবস্থা কাহিল বন্ধুগণ। কারণ পশ্চিমবঙ্গে এই টিএমসি উড বি গন, টিএমসি উড বি গন আপনারা দেখবেন এবার। কারণ আমাদের যিনি গৃহমন্ত্রীজি 10 দিনের জন্য উনি বলেছেন আমি পশ্চিমবাংলায় বসে থাকব। অবস্থা কাহিল হয়ে গেছে, সমস্ত জায়গায় এসআইআর চালু হয়ে গেছে, সেখান থেকে শুরু হয়েছে আবল তাবল, যখন যা খুশি তাই বলছেন উনি। এবং 27 বছর পর আজকে আমরা দিল্লিতে ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে। আজকে উড়িষ্যার মধ্যে এত বছর পর ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে গঠন হয়েছে। আমাদের প্রায় 20 থেকে 21টা রাজ্যে আমাদের ডাইরেক্ট ভারতীয় জনতা পার্টির সরকার বা এনডিএ সরকার রয়েছে। খালি গ্রাফ বাড়ছে, যেখানে 2 জন খালি এমপি ছিল আর কয়েকটা এমএলএ শুরু হয়েছিল, আর সেই জায়গায় আজকে কোথায় কোন জায়গায়? এর কারণ কি? কারণ যেভাবে ভারতীয় জনতা পার্টি কাজ করে, দেশের জন্য কাজ করতে চায়, তার জন্য মানুষ ভারতীয় জনতা পার্টির যে কথা দেয়, অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ডস, অর্থাৎ কাজের মাধ্যমে আমরা করতে চাই। এখানে তৃণমূল পার্টির একই অবস্থা, মার দাঙ্গা এগুলি করছে, বিভিন্ন জায়গায় দাঙ্গা লাগানোর ব্যবস্থা করছে। আমি একটা জায়গায় বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী যে এবার যে অপারেশন সিন্দুর, যেভাবে 26 জন আমাদের মেয়েদের যেভাবে তাদের ধর্মকে সামনে রেখে যেভাবে গুলি করে টেররিস্টরা মেরেছে, 26 জন, এর মধ্যে 25 জন ভারতীয় আর একজন আমাদের নেপাল থেকে এসেছিলেন। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি গান্ধী ময়দান থেকে বলেছেন मैं किसी को छोड़ने वाला नहीं हूं। আগে কি হতো, मैं নিন্দা करता हूं, এখন নিন্দা টিন্দা না, একদম 100 কিলোমিটার ভিতরে ঢুকে 26 জনের বদলে 26 মিনিটের মধ্যে 8 থেকে 9টা টেররিস্টের ঘাঁটি ধ্বংস করে দিয়েছে বন্ধুগণ। এর জন্য উনি কি বলছেন? উনি বলেছেন উই ডোন্ট নিড এনি প্রিচার, পরামর্শ দিতে আসবেন না, সমস্ত পৃথিবীকে জানিয়েছেন উই নিড পার্টনার। টেররিস্টদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে সবাই। কাজে আমরা উই আর হোস্ট অন আওয়ার সেলফ, আমরা নিজেদের এখন যথেষ্ট আমরা শক্তিশালী, আমাদের বুঝাতে হবে না। এর আগেও এয়ার স্ট্রাইক করেছেন, সার্জিক্যাল স্ট্রাইক করেছেন, তো একদিকে শক্তিশালী করছেন, আরেক দিক দিয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছেন, একদিকে মা বোনদের আজকে যেভাবে তাদের আত্মমর্যাদা বাড়াচ্ছেন, তাদেরকে ফাইন্যান্সিয়ালি ডেভেলপ করছেন, সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন ডেভেলপ করছেন। এরকম একটা সুবর্ণ সুযোগ আমাদের দেশের মধ্যে এসছে। তো G20-র মধ্যে আপনারা দেখেছেন যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রেসিডেন্সি যখন নিলেন, সেখানে বড় বড় তাবর, আমিও সেখানে গিয়েছিলাম, সেখানে তাবর নেতা মাননীয় প্রধানমন্ত্রীজির পায়ে ধরে নমস্কার করছেন, অনেকে বলছেন মিস্টার বস। তো এইরকম আমাদের ডাবল ইঞ্জিনের সরকার আজকে যেভাবে চলছে, আজকে টিএমপি, আজকে এখানের যে টিএমপি আছে যেভাবে কাজ করছেন, মানুষ তাকে কোনো অবস্থায় গ্রহণ করবে না। মারপিট করে আমাদের পার্টি কোনো অবস্থায় ভায়োলেন্সে বিশ্বাস করে না, আমাদের পার্টি ভায়োলেন্সে বিশ্বাস করে না, আমাদের পার্টি গুন্ডা পার্টি না। আমরা মানুষের জন্য কাজ করতে পারি। সকাল থেকে 6টার থেকে রাত্রে 12টা পর্যন্ত আমরা কাজ করি শুধুমাত্র মানুষকে কিভাবে ভালো রাখা যায়, মানুষের উন্নয়ন কি হবে,
রাজ্যের কিভাবে উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে। আপনারা বন্ধুগণ কিছুদিন আগে আপনারা দেখেছেন মাননীয় गृहमंत्री जी एक जगह की बोलें जब मैं एक छोटा सा जो अपोजिशन में है इन लोगों को एक मुफ्त में एक एडवाइस देना चाहता हूँ। আপনারা প্রায়শই বলেন যে কি এই যে আমাদের যে এভিএম আমাদের যে ভোট বাক্স আছে এভিএম, তো সেই জায়গার মধ্যে নাকি উল্টো পাল্টো হয়, হারলে উল্টো পাল্টো, আর যদি জিতে যায় তখন কোনো কথা নাই। তো বলছে যে আপনারা সকাল থেকে রাত্রি পর্যন্ত খালি নিজেদের কথা চিন্তা করেন, যদি আমাদের মতো সকাল 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত কাজ করেন তাহলে এই এভিএম থেকে আমাদের মতো রেজাল্ট আপনারা পাবেন। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আপনারা জানেন আমাদের ডাবল ইঞ্জিনের সরকার চলছে। আমি নিশ্চিত আমি সমস্ত ত্রিপুরা আমি ঘুরছি বিভিন্ন জায়গায়, এবং আমাদের সরকার এবার এডিসির মধ্যে গ্রহণ যদি আমাদের সরকার গঠন হয় তাহলে ট্রিপল ইঞ্জিনের সরকার আগামী দিন হতে যাচ্ছে। এবং উন্নয়ন কাকে বলবে আপনারা দেখবেন এডিসির মধ্যে এখন যেভাবে দুর্নীতি, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, দুর্নীতি বলে লাভ নেই। এবং আমরা এই সরকার আসলে যেখানে আমাদের লিডার বসে আছেন যে मैं किसी को खाने भी नहीं दूंगा, मैं खुद भी नहीं खाऊंगा, এবং আমরাও এইভাবে এই সরকার চালাচ্ছি এই ত্রিপুরাতে, এবং আমরাও কিন্তু সেইভাবে নজরদারি রাখবো। এবং যে পয়সা এখান থেকে বাইরে চলে যায় নিজেদের কাজে ব্যবহার হয়, এই পয়সা যদি আজকে এই ডিসি এলাকায় সেটা যদি খরচ করা হয় তো এই এডিসির উন্নয়ন কোন জায়গায় যাবে আপনারা ভাবুন। একটু আগে আমাকে আমাদের মাননীয় বিধায়ক যাদববাবু বলছিলেন যেমন আমরা যে কথা শুধু বলি না কাজে, সেখানে একটা রাস্তার কথা উনি বলছিলেন, উনি নাকি ঘোষণাও দিয়ে দিয়েছেন অলরেডি যে প্রায় কত কোটি টাকা, 41 কোটি টাকার উপরে রাস্তা। আমি নিজেও যখন বলি মনেও থাকে না, আমি বললাম যাদববাবু হয়ে যাবে, উনি আমাকে মনে করিয়ে দিলেন এত কাজ হচ্ছে, চারিদিকে উন্নয়ন। আর আমরা আমার মনে আছে আমাদের উপমুখ্যমন্ত্রী যিনি এখন গভর্নর হয়ে মহারাষ্ট্রে আছেন, উনি বলছিলেন যে আরে আমার বন্ধুবর বলছিলেন প্রায়শই বলেন যে কি বলছেন যে স্বর্ণযুগ চলছে স্বর্ণযুগ। তো উনি যখন প্রথমে উনার দপ্তরও ছিল আপনার অর্থমন্ত্রী ভারও ওনার কাছে ছিলেন, তো বললেন যে আমি দেখি কোথাও কোনো সোনা টোনা পাওয়া যায় কিনা, গোল্ড পাওয়া যায় কিনা। তো যিনি ওখানকার যিনি সেক্রেটারি ছিলেন বলে ফাইলগুলো নিয়ে আসুন। তো ফাইলগুলো খুলে উনি দেখেন সোনা তো দূরের কথা, স্বর্ণ তো দূরের কথা, সেখানে গিয়ে 13,000 কোটি টাকার ঋণ আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার 2018-র মধ্যে রেখে গেছে। এই হচ্ছে স্বর্ণযুগ। আর আমরা এসে আপনারা দেখুন এই কয়েক বছরের মধ্যে আমরা কোন জায়গা থেকে কোন জায়গায় আজকে পৌঁছে গেছি। অনেকে বলেন জনজাতিদের উন্নয়ন আমরা করি না। বন্ধুগণ, মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর আজকে দেশের যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি একজন জনজাতি মহিলা, তাও আবার উনি একজন ট্রাইবেল, উনাকে সম্মান দেওয়া হয়েছে। বন্ধুগণ, আমাদের সরকার আসার পর 2018-তে আমাদের সরকার এসছে, 2019 থেকে 2026 পর্যন্ত এক নাগারে মাঝখানে গত বছর বাদ দিলে 8 জন জনজাতিদের পদ্মশ্রী উপাধি দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে সম্মান দিয়েছেন। আমাদের ত্রিপুরা রাজ্যের এই যিনি আমাদের উপমুখ্যমন্ত্রী ছিলেন উনাকে তেলেঙ্গানার মতো একটা জায়গায় কোনোদিন ত্রিপুরার কোনো ব্যক্তি আজ পর্যন্ত রাজ্যপাল হয়নি, ওনাকে জিষ্ণুবাবুকে সেখানে রাজ্যপাল বানিয়েছেন। এখন তো প্রমোশন পেয়ে মহারাষ্ট্রের রাজ্যপাল হয়ে গেছেন। বন্ধুগণ, আপনারা দেখেছেন এর মধ্যে আমাদের পবিত্র বিধানসভায় আমাদের রামপদ জমাতিয়াজিকে আমরা সেখানে স্পিকার বানিয়েছি জনজাতি। বন্ধুগণ, আমাদের যে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন 3টা মাত্র সেখানে মেম্বার, এবং ওখানকার যিনি চেয়ারম্যান একজন জনজাতিকে আমরা সেখানে বানিয়েছেন, এবং আরেকজন মেম্বার উনিও কিন্তু জনজাতি। তারপরে বলছে জনজাতিদের কিছু হচ্ছে না। মানুষকে বিভ্রান্ত করার জন্য এই মোথা নামক পার্টি বারবার মিথ্যা বলছে, আর আমরা একের পর এক আমরা কাজ করে যাচ্ছি। আপনারা জানেন যে জনজাতিদের
বিভিন্ন তারা অত্যন্ত সহজ সরল কোমলমতি হয়, তারা বিভিন্ন ডিপার্টমেন্টে যায়। এসডিএম যে লেভেলে সেখানে আমি আলাদা করে শুধু তাদের স্কিম দেখার জন্য ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লেভেলে এবং এসডিএম লেভেলে একজন করে আমরা আমাদের ডিসিশন নিয়েছি ক্যাবিনেটে যে সেখানে অফিসার থাকবে একজন, এবং তাদের কাজ হবে কি যে শুধুমাত্র তাদের স্কিমগুলো প্রপারলি লাগু হচ্ছে কিনা সেইগুলো দেখার জন্য। বন্ধুগণ, আপনারা সবাই জানেন যে আমরা এই ভারতীয় জনতা পার্টি আসার পর আমার জানা নেই যে 12 জন যে আমরা মন্ত্রী আছেন, 12 জন মন্ত্রীর মধ্যে আজকে 5 জনই জনজাতি মন্ত্রী। তাহলে কত পার্সেন্টেজ হলো? তারপরেও বলছেন ত্রিপুরার ইতিহাসে এরকম হয়েছে কিনা আমার জানা নেই। এতগুলো জনজাতিদের আমরা সেখানে তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীজি মন্ত্রী বানিয়েছেন। এটা তো হয়নি কোনো দিন। আমরা চাই জনজাতি, বাঙালি, মণিপুরি এবং সংখ্যালঘু সবাই একসাথে মিলে আমরা সুন্দর একটা নতুন ত্রিপুরা আমরা করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন নিউ ইন্ডিয়া। তো নিউ ইন্ডিয়া তখনই হবে যখন সমস্ত রাজ্যগুলো নিউ রাজ্য হবে। তো ত্রিপুরাতেও আমরা এখন একটা স্লোগান দিচ্ছি যে নতুন ত্রিপুরা আমরা তৈরি করতে চাই। বন্ধুগণ, আপনারা সবাই জানেন যে এবারের যে বাজেট আমরা 34,000 কোটি টাকা রেখেছি। আমাদের ফাইন্যান্সিয়াল কনস্ট্যান্ট থাকা সত্ত্বেও ডিএ আমি 29 মাসে আমি মুখ্যমন্ত্রী হয়েছি, 29 মাসে আমি 29% ডিএ দিয়েছি বন্ধুগণ, এবং আগে 3% ছিল। এইবার দিয়ে আমরা কোন জায়গায় গেছি আপনারা দেখুন। আজকে রাস্তার মধ্যে আগে জিন্দাবাদ জিন্দাবাদ করতে হতো, সেই জায়গায় আজকে ডিএ নিয়ে কোনো কথা নেই। কিন্তু আমি কি বলবো, তখনকার সময়ে এই ডিএ দেওয়ার জন্য প্রথমে আন্দোলন, চাকরির জন্য আন্দোলন, কিন্তু আমরা এই সরকার আসার পর আমরা একটা জায়গার মতো চ্যালেঞ্জ হয়নি হাইকোর্টে বা কোনো কোর্টে, সেখানে আজকে প্রায় 20,000-এর উপরে আমরা ডাইরেক্ট সরকারি চাকরি দিয়েছি। তাছাড়া অন্যান্য চাকরি তো আছেই, সেগুলো কন্ট্রাকচুয়ালও আছে, কিছু এমনিতেও আছে। সেই জায়গার মধ্যে প্রায় 5,000-এর উপরে চাকরি আছে। আরও চাকরি আমরা আগামী দিন দেব। আমরা চেষ্টা করছি কিভাবে কাভারেজ করা যায়, কিন্তু বিরোধীরা নানাভাবে এখানে আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন যে এখানে আইন শৃঙ্খলা নেই, আইন শৃঙ্খলা নেই। আমি ডাটা দিয়ে বিধানসভায় বারবার বলছিলেন কি বলছেন আপনারা আইন শৃঙ্খলা। আমার মনে আছে আমি সাউথে গিয়েছিলাম আগে, সেই সাউথ ডিস্ট্রিক্টে, শুধু সাউথ ডিস্ট্রিক্টে 69 জন ওনাদের সময়ে খুন হয়েছে বন্ধুগণ, শুধু সাউথ ডিস্ট্রিক্টে। আর ওয়েস্ট ডিস্ট্রিক্ট সম্পর্কে তো আমাদের যাদববাবু বলেছেন, নর্থে আপনারা জানেন কতগুলো খুন হয়েছে। যেখানে যায় স্টেজে ওঠার আগে বলেন যে শহীদদের প্রতি মাল্যদান করতে হবে, খোয়াইয়ে গেল একই অবস্থায়। কিভাবে খুন সন্ত্রাস। আমাদের সরকার গঠন হওয়ার পর সে যেই হোক, আমি কিন্তু কাউকে আমি ছাড় দেইনি। গতকালও আমাদের আক্রমণ করেছে, 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে বন্ধুগণ। কাউকে ছাড় দেওয়া হবে না, আইনের পথে চলবে। আমরা চাই না যে কেউ আমাদের বলুক যে আমাদের লোক হলেই তাকে ছাড় হবে, সেটা হবে না। মানুষ শান্তি চায়, এবং সেই শান্তির জন্যই আজকে ভারতীয় জনতা পার্টিতে মানুষ আসছে, এবং আগামী দিনও এখানে মানুষ আসবে। এখানে আমাদের মাঝে এখানে আমাদের প্রাক্তন বিএসসি চেয়ারম্যান জিতেন্দ্র রিয়াং মহোদয় আছেন। তাছাড়া এখানে তরুণ চাকমা সমাজপতি, চাকমা সমাজের এখানে উপস্থিত আছেন, এবং অন্যান্য দলীয় পদাধিকারীগণ আছেন, এলাকাবাসীগণ আছেন, ব্যবসায়ীবৃন্দ এবং সাংবাদিক বন্ধুরা। আমি আপনাদেরকে আজকে এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। এবং আপনারা আমার কাছে আজকে কিন্তু প্রমিস করতে হবে যে একটা নতুন ত্রিপুরা আপনার আগামী দিন, এবং নতুন 10দা কাঞ্চনপুরও আপনারা কিন্তু বানাবেন। প্রতিটা জায়গায় যদি নতুন করে না বানান, শ্রেষ্ঠ যদি না বানান, একটা মডেল রাজ্য যদি তৈরি করতে হয়, তা আপনাদেরও কিন্তু অনেক পরিশ্রম। আমার যারা এখানে কার্যকর্তারা আছেন তাদের কাছে একটাই আবেদন রাখবো, সমস্ত মানুষের কাছে যান, কে টিকিট পেল, কে পথ পেল, দিস ইজ আনইম্পর্টেন্ট আমাদের কাছে। এবং তার জন্য সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমার সম্পর্কে আপনারা সবাই জানেন। সবাই মিলে কাজ করুন। মানুষের রাজনীতির জন্য রাজনীতি না করলেও চলে। মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন, রাজনীতি করতে হয় না, যার যার বাড়িতে যাবেন প্রতিটা বুথে। এখানে বুথ প্রেসিডেন্টরা অনেক আছেন, আমি তোমাদের কাছে সবার কাছে আপনাদের কাছে আমি আবেদন করব, আমার বুথ শক্তিশালী বুথ, এবং প্রতিটা বুথের যার যার বাড়ি আছে খালি গিয়ে
শুনলাম আপনাদের বাড়িতে মাসিমা, পিসিমা, কাকিমা, শুনলাম আপনাদের বাড়িতে এরকম কারো শরীর খারাপ, আপনি শুনলাম এখানে নাকি জল আসে না ঠিকভাবে। আরে আপনি যখন যাবেন, ইউ উইল বি দ্য অ্যাম্বাসেডর অফ আওয়ার সরকার, আপনার উপর মানুষের বিশ্বাস আসবে। তখন শৈলেন্দ্রবাবুকে বললে সেই কাজটা কিন্তু হবে। কারোর বাড়িতে কেউ মারা গেছে, সেখানে যাবেন। কারোর বাড়িতে গ্যাস পৌঁছায়নি, গ্যাসের কথা বলবেন যে আমরা গ্যাস লাইনের ব্যবস্থা করছি বা গ্যাস সিলিন্ডার দেওয়ার ব্যবস্থা করছি। কারোর আমাদের প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনার যে কার্ড পাননি, মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনার কার্ড পাইনি, আমি ব্যবস্থা করে দিচ্ছি। এই যে কাজগুলো শুধু খালি করবেন, এর মধ্যে কিসের রাজনীতি আপনি বলুন? কিসের রাজনীতি? রাস্তা ঠিক করবেন, রাস্তা খারাপ আছে, রাস্তা বানাবেন, এর জন্য কিসের রাজনীতি? রাজনীতি করার জন্য, এর জন্য আমি বারবার বলছি, রাজনীতি করার জন্য রাজনীতির প্রয়োজন হয় না। সাধু কাজ যদি করেন, সেই কাজ নিয়েই আপনারা কিন্তু আজকে মানুষের কাছে যেতে পারেন। আমরা সেই কারণেই চাইছি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা এখানে এইবারের যে বাজেট, সেই বাজেটেও কিন্তু আমরা প্রায় 9,000 কোটি টাকা ইনফ্রাস্ট্রাকচারের জন্য আমরা রেখেছি। আমরা সমস্ত জায়গায় আপনারা দেখেছেন এই কয়েক বছরের মধ্যে এত, আমাকে তো প্রায়ই বলে আপনি সময় দিন সময় দিন, স্কুল হোক, কলেজে হোক, কোনো জায়গায় রাস্তায় হোক, পুকুরে হোক, সৌন্দর্যায়ন থেকে আরম্ভ করে সব জায়গায় লেক হোক, সমস্ত জায়গায় আজকে খালি উন্নয়ন ছাড়া কোনো কথা নেই। আমি নর্থ ডিস্ট্রিক্টের, আপনারা আগে আসতে কত সমস্যা হতো, আমি বলছি না সব কিছু হয়ে গেছে, কিন্তু আমাদের ইচ্ছা যেভাবে আপনারা কাজ করছেন এবং আমরা সরকার সবাইকে মিলে মানুষকে নিয়ে যে কাজ করছি, আজকে ত্রিপুরা একটা সুন্দর ত্রিপুরা হবে। বন্ধুগণ, মন কি বাত অনুষ্ঠান, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি দুটো জিনিস বলেছে। কি বলছেন? যে জম্পই হিল বলেছেন কি না, এবারের মন কি বাত অনুষ্ঠানে দুবার বলেছেন যে জম্পই হিলে জল পৌঁছে গেছে। আপনি ভাবুন, এই ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে ছড়ার জল বা স্প্রিংয়ের জল, সেটাকে পরিশ্রুত করে, সেটাকে আমরা পাম্প করে সেখানে উঠিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীজির নজরে কিন্তু সব আছে এবং বলছেন যে ত্রিপুরা कैसा काम कर रहे हैं आप लोग देखिए जाके। এই যে বিষয়, আজকে রিয়াং শরণার্থীদের আজকে উনাদের ঘরে বিদ্যুৎ জ্বলছে। প্রাইম মিনিস্টার যে আমাদের যে বিদ্যুৎ পৌঁছানোর যে বিষয় আছে, মুফত বিজলি যোজনা, তার মাধ্যমে সেখানে টিভি দেখছে, কেউ পড়াশোনা করছেন। আজকে রিয়াং শরণার্থীদের জন্য এতদিন ধরে তো অনেক সরকার ছিল, 35-23 বছর ধরে ওদের যে দুর্দশা আমরা সবাই জানি। আজকে সেখানে আমার মনে আছে যে আমি যখন মুখ্যমন্ত্রী হই, 3-4টে জায়গায় ওদের রিহেবিলিটেশন হয়েছে। তারপর আমি এত তাড়াতাড়ি তাদেরকে ত্বরান্বিত করলাম তাদের রিহেবিলিটেশনের জন্য। ওনাদের আই কার্ড দেওয়ার থেকে আমাদের ভোটার অধিকার দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। প্রায় 800 কোটি টাকা আমাদের কেন্দ্রীয় সরকার দিয়েছেন, আমাদের রাজ্য সরকার দিয়েছেন। বিভিন্ন জায়গার রাস্তা হোক, তাদের ঘরই হোক, বিজলি হোক, মানে স্কুলই হোক, সমস্ত কিছু, তাদের যারা ইউথ রেশন পানি হোক, সেগুলো আমরা দেওয়ার ব্যবস্থা করেছি। যারা ওখানকার ইউথ যারা আছেন, আমাদের গৃহমন্ত্রী যে এসেছিলেন, একটা যে রিয়াং শরণার্থীর ক্যাম্পে গেছেন, সেখানে গিয়ে উনি বলছেন যে যারা ইউথ আছেন তাদেরকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করুন। আমরা ট্রেনিং দিয়েছি, ওনাদেরকে কিটস দিয়েছি, যাতে সাস্টেনেবল জীবনযাপন করতে পারে, আদারওয়াইজ অন্যদিকে যাবে। এই যে বিষয়গুলো আছে, এতদিন ধরে কোনো পার্টি, কমিউনিস্টরাও ছিল এখানে, কংগ্রেসও ছিল, বা এখানে লোকাল পার্টি মথা বলুন, যাই বলুন, কেউ কিন্তু তাদের বিষয়ে, আজকে আমরা করছি এই কাজগুলো, আর মাঝখান থেকে এসে বলছে আমাদের কারণে হচ্ছে। আজকে যারা উগ্রপন্থী, ওনাদের সময় সৃষ্টি হয়েছে। আজকে এটিটিএফ বলুন, এনএলএফটি বলুন, আজকে তারা বিপথে চলছিল এবং আমি নিজেও সেখানে এই অ্যাকর্ডে আমি ছিলাম, তাদেরকে মূল স্রোতে নিয়ে এসছেন। আজকে আগরতলা থেকে আপনাদের আসা এখানে 12 ঘন্টা লাগতো, এখান থেকে যাওয়া সাবরুম কত ঘন্টা লাগতো, এসকর্ট ছাড়া যাওয়া যেত না। আজকে ত্রিপুরাতে উগ্রপন্থী ফ্রি, উগ্রপন্থী মুক্ত, উগ্রপন্থী হয়েছে। তাদেরকে 250 কোটি টাকা তাদেরকে প্যাকেজ দেওয়া হয়েছে বিভিন্নভাবে। তাদের যে ফিক্সড ডিপোজিট থেকে শুরু করে তাদের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, আগামী দিন কী করবে, ট্রেনিং ইত্যাদি দেওয়ার ব্যবস্থা, এগুলো তো আগে কেউ করেনি, আমাদের সরকার করছে। যারা জনজাতি আছে তাদের বিভিন্ন যে স্কুল, বিভিন্ন যে হোস্টেলগুলো আছে, তাদেরকে সেখানে স্মার্ট ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, বিনা পয়সায় তাদের বই বিতরণ করা হচ্ছে, তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। এখানে যদি আমি বলি শেষ করা যাবে না, একের পর এক
আজকে আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা 1400 কোটি টাকা লোন নিয়েছি, এবং এই 1400 কোটি টাকা কার জন্য? সমস্ত জনজাতি অধ্যুষিত এলাকায়, সেখানে তাদের ডেভেলপমেন্টের জন্য, সেখানে রাস্তায় হোক, বিজলি হোক, সমস্ত ক্ষেত্রে সেই খরচটা হচ্ছে ট্রেসপের মাধ্যমে। বন্ধুগণ, আপনারা জানেন যে এলিমেন্ট প্রজেক্ট যেটা ফরেস্টে হচ্ছে, প্রায় 1700 কোটি টাকা আমরা লোন নিয়েছি, সেটাও জনজাতি অধ্যুষিত এলাকা, এডিসি এলাকা, সমস্ত জায়গায় তার ব্যবস্থা করা হচ্ছে। আজকে ইন্দো জার্মান যে স্কিম আছে, সেটাও জনজাতি এলাকার জন্য। আমাদের বিভিন্ন যে জায়গা প্রজেক্ট, সেইগুলো জনজাতি অধ্যুষিত এলাকার। একের পর এক আমরা জনজাতি, আমরা চাই যে আমাদের এখানে থানসা নিয়ে অনেকে অনেক কথা বলে। আমরা থানসা মানে কি? আমি বারবার বলছি, আমরা বাঙালি জাতি, জনজাতি, এবং আমাদের যারা মণিপুরী আছেন এবং যারা সংখ্যালঘু আছেন, সবাইকে নিয়ে এই যে বন্ধুত্বপূর্ণ একটা পরিস্থিতি, আমরা একে অপরের হাত ধরে একটা রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটাকে বলে থানসা, অর্থাৎ ফ্রেন্ডলি আমরা থাকতে চাই। এবং একমাত্র সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজির যে স্লোগান, যে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস, ওই এর মধ্যে কিন্তু থানসা নিয়ে অলরেডি এটার মধ্যে কিন্তু সেখানে আছে। আজকে জনজাতিদের বহুত উৎসব আছে। আমরা আমাদের এই সরকার তাদের যে তাদের যে পরম্পরা, তাদের যে ইয়েগুলো আছে, উৎসবগুলো আছে, সেগুলো যাতে প্রপারলি সবসময় মেনটেন করে, সবসময় পালন করে, তার জন্য আমরা কিন্তু সরকারের থেকে টাকা পর্যন্ত দিচ্ছি, পয়সা দিচ্ছি তাদের জন্য। গড়িয়া পূজার আগে কদিন একদিনের ছুটি ছিল, আমাদের সরকার আসার পর 2 দিনের ছুটি আমরা দিয়েছি। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মদিনে আমরা ছুটি দিয়েছি। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে, আমার বাড়ির সামনে কামানচৌনির পাশে একটা ছোট একটা আইল্যান্ড ছিল, সেই আইল্যান্ডের নাম গোত্রহীন ছিল, এবং 0 মাইল ফলক এখান থেকে শুরু হতো। তখন মাইল বলা হতো যে কাঞ্চনপুর কত দূর, আগরতলা থেকে, ওখান থেকে অনেকে জানে না। আমরা চোখের সামনে দেখেছি এই 0 মাইল ফলক মাটির নিচে, কেউ দেখেনি, কিন্তু ওই আইল্যান্ডের মধ্যে জিন্দাবাদ জিন্দাবাদ করতো, এবং এই জিন্দাবাদের ধ্বনিতে এবং বসার কারণে ওই মাইল ফলক মাটির নিচে চলে গেছে। সময় এসছে, বগন টাইম কথা বলে, টাইম স্পিক্স দ্য ট্রুথ, আমি সেটাকে উপরে উঠালাম। এবং আমরা জানি মহারাজা বীর বিক্রম কিশোরকে আধুনিক ত্রিপুরা রূপকার বলা হয়, এবং উনার মূর্তি সেখানে প্রতিষ্ঠিত করলাম আমরা। এসডি বর্মন উনার মূর্তি আমরা প্রতিষ্ঠিত করলাম যখন এয়ারপোর্ট থেকে আপনারা আসেন। উনার মূর্তি, এত বড় সুরকার, এত বড় গায়ক, সারা পৃথিবীতে আবার কখনো জন্ম নেবেন কিনা আমি জানি না, ভারতবর্ষে তো নয়। এইরকম একজন আমরা সম্মান দিতে জানি। আজকে সংগ্রামা পূজা যাতে ঠিকভাবে করা যায়, রেস্ট্রিক্টেড হলিডে আমরা ঘোষণা করেছি। বন্ধুগণ, আমরা যারা সমাজপতিরা আছেন, তারা আমাদের সরকার আসার পর তাদের সাম্মানিক দেওয়ার ব্যবস্থা করেছি 2000 টাকা করে। এর মধ্যে অনেক ক্যাপিং ছিল। আমরা কিছুদিন আগে ডিসিশন নিয়ে আমরা বললাম না, 2000 না, ওনারা যেহেতু সমাজের জন্য কাজ করেন, তাদেরকে 5000 টাকা করে দেব। 5000 টাকা করে দেওয়ার ব্যবস্থা করেছি। 19টা জনজাতি গোষ্ঠী আছে, তাদের অনেকের সমাজপতিদের যে সামাজিক যে সিস্টেম সেটা নেই। আমি বললাম এরকম হবে না, যে হেড থাকবে তাদেরকে আমরা 5000 টাকা করে দেব। শুধু তাই নয়, আরও প্রায় 40টা জনজাতি গোষ্ঠী আছে ত্রিপুরার, অনেক জনজাতি যারা ভাই বোনেরা আছেন তারাও এটাও জানে না। আমি সরকার যখন চিফ সেক্রেটারিকে জিজ্ঞেস করলাম, বলে 40+। আমি তারপর তাদেরকে খুঁজে বের করুন, তাদেরকেও আমরা 5000 টাকা করে দেব। এই যে আজকে চাকমা সম্প্রদায় বলুন, আজকে রিয়াং সম্প্রদায় বলুন, আজকে আমাদের বাঙালি সম্প্রদায় বলুন, মণিপুরি বলুন, আমরা জাতি জনজাতি, এই যে আমি বলি যে সবাই যদি আমরা একসাথে থাকি, তাহলে এই ত্রিপুরা কেন সুন্দর হবে না। এবং আজকে এই সুযোগ যেহেতু আপনাদের কাছে এসছে, বন্ধুগণ, আমি আবার বলবো যে ভারতীয় জনতা পার্টির সরকার এবার 28টাতে, আমরা যে 28টাতে এবার লড়াই করছি, আপনারা খুশি? আরে এইভাবে বললে হবে না তো, খুশি তো? কিন্তু একটা আরো খুশির বিষয়, যখন এই ঘোষণাটা হলো যে 28টাতেই ভারতীয় জনতা পার্টি এবার অ্যালায়েন্স না করবে না কারোর সাথে, 50% মনোবল কিন্তু এমনিতেই ভেঙে গেছে অপোজিশন পার্টির। কাজেই আর বাকি তো আমরা কাজ করছি, এবং যখন পায়ের নিচে মাটি চলে যাচ্ছে, যখন মানে ফ্রাস্ট্রেশন আসছে, ফ্রাস্ট্রেশনের যে যদি অন্যভাবে বলি সেটা হচ্ছে উগ্রতা। কাউকে মারো, ধারো, ধমকাও, চমকাও। কিন্তু আমি আবার বলছি,
যতই ধমকাও চমকাও মারো পিটো যত বেশি করবে তত বেশি ভারতীয় জনতা পার্টি আরও শক্তিশালী হবে। এবং ভারতীয় জনতা পার্টি শুধু এটা ইতিহাস, আমি এই কারণে বলছি, আগামী দিনের ভবিষ্যৎ আপনাদের তৈরি করতে যাচ্ছেন। তবেই আমাদের নিশ্চিন্ত যে একটা সরকার এখানে গঠন হচ্ছে। এখন কমিউনিস্ট পার্টি ওনারাও ভাবছেন যে আরে এবার তো ভালো হয়েছে, এবার তো ভোট ভাগাভাগি হবে। কি ভোট ভাগাভাগি হবে যে মোথা ভোট চলে যাবে আর বিজেপির চলে যাবে, আর মাঝখান থেকে ফাঁক দিয়ে ঢুকার একটা সবসময় ওনাদের একটা চেষ্টা। আমরা 1977-78-এও দেখেছি ফাঁকে ঢুকার। আসলে আমি একবার বলেছিলাম, একবার বিরোধী দল নেতা জিতেনবাবু বলছিলেন যে আরে ওরা তো নিজেরা ঝগড়া করে এই সরকারের পতন হবে। আপনি বসে থাকেন, কবে আমরা ঝগড়া করছি? আপনি ওই আশায় থাকুন, নিজে কোনো কাজকর্ম না করে মানুষের কবে আমরা ভেঙে যাব, তবে আপনি এসে ঢুকবেন। আপনি কাজ নিয়ে যান না মানুষের কাছে, কি করেছেন, অপকাম তো আপনারা কম করেননি। ওনারা এক জায়গায় আমাদের বক্সনগরের কোনো একটা জায়গার মধ্যে এবার বিধানসভায় উঠিয়েছেন যে বেআইনিভাবে পেপারে পেয়েছেন। ঘুম থেকে উঠে খালি চিন্তা করেন কোনো ইস্যু পাওয়া যায় কিনা, কি বিষয় যে এখানে বেআইনিভাবে ঘর উঠেছে সেটাকে ভাঙবেন কি না। আমি বললাম এই হয়েছে, আমাদের গভর্নমেন্টের তরফ থেকে অলরেডি সেখানে এই অ্যাকশন নেওয়া হয়েছে, আমরা কাউকে ছাড় দিই না। তবে প্লিজ শুনুন আপনাদের কথাটা, আপনাদের যে পার্টি অফিস, আমি একটার কথা বলছি, অমরপুরে এই যে পার্টি অফিস বেআইনি আপনারা বানিয়েছেন এবং আপনারা হাইকোর্টেও গেছেন, আপনাদেরকে ডিসপোজ অফ করে দিয়েছে, আপনারা গভর্নমেন্টের জায়গায়। এখন আমি যখন এই কথাটা বললাম, আমাদের যারা মন্ত্রীরা আছেন উঠে বলছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটা দাবি, এই বুলডোজার দিয়ে এই পার্টিকে আপনি ভেঙে দিন, বুলডোজার দিয়ে ভেঙে দিন। আমি বললাম ঠিক আছে, আমরা দেখছি। এই যে বিষয়গুলো আছে, আগে নিজের দিকে অন্যদিকে একটা আঙ্গুল দেখানোর আগে 4টে আঙ্গুল কিন্তু নিজের দিকে আছে। এবং সুচকে বলে, সুচ চালুনিকে বলে তোর চালুনি, সুচকে বলে তোর কত ছিদ্র, আরে চালুনির যে এত ছিদ্র এটা বলছে না। তাই এই পার্টিগুলো সম্পর্কে মানুষের ধারণা হয়ে গেছে অলরেডি। এই আমাদের যে মথা পার্টি টেস্টেড, সিপিএম পার্টি টেস্টেড, আইএনপিটি টেস্টেড এবং এই আমাদের কমিউনিস্ট পার্টি টেস্টেড। তাহলে রইল কি ভারতীয় জনতা পার্টি। বন্ধুগণ, আপনাদের কাছে আবার আমার বিনীত নিবেদন যে মনের থেকে এই দেশকে যদি শক্তিশালী করতে হয়, আমাদের রাজ্য সরকারকে যদি শক্তিশালী করতে হয় এবং মাননীয় প্রধানমন্ত্রীজিকে যদি শক্তিশালী করতে হয়, আপনারা সকাল 9 তারিখ 12 তারিখ গিয়ে ভোট দেবেন, আর 17 তারিখ আপনারা অপেক্ষা করবেন। আর 9 তারিখের রেজাল্ট তো আমরা জানি, 9 তারিখ তো আরেকটা উপনির্বাচন। যা খবর আছে সেখানে, আজকে ওখান থেকে আসলাম, কাজলবাবু হাসছে মনে মনে যে এটা তো কিন্তু আত্মতুষ্টিতে ভুগলেও হবে না। আমরা চাই যে জামানত জব্দ যাতে হয় সেই ব্যবস্থা আপনারা করবেন। এখানে উপস্থিত মঞ্চে এবং মঞ্চের নিচে যারা উপস্থিত আছে না, বিশেষ করে ভাই বোনেরা এবং ছোট ছোট ছেলেমেয়েরা যারা এখানে উপস্থিত আছেন, একটা নতুন ত্রিপুরা আপনারা গড়ুন। সবাইকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। ভারত মাতাকেই জয়, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে আমাদের এই 10 দাগ